গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন অ্যান্টনি হরওয়ার্ডসের লেখা ম্যাকপাই মার্ডার্স। আজ রয়েছে এর ৮ম পর্ব। খুন খারাপি পছন্দ না রেমন্ড চাবের। তিনি পুলিশে চাকরি নিয়েছেন কারণ আইন শৃঙ্খলায় বিশ্বাস করেন এবং চান সমারসেট কাউন্টিটা সারা পৃথিবীর মধ্যে না হলেও অন্তত যাতে সারা দেশের মধ্যে সবচেয়ে সভ্য আর আইন অনুগত হয়। কিন্তু একটা হত্যাকাণ্ড বদলে দেয় সবকিছু। যখন কোথাও কেউ খুন হয় তখন সেই এলাকায় জীবনের স্বাভাবিক ছন্দ নষ্ট হয়ে যায়। পরস্পর মুখোমুখি অবস্থানে চলে যায় প্রতিবেশীরা, সন্দেহ তৈরি হয় তাদের মধ্যে, কেউ কাউকে বিশ্বাস করতে চায় না। দেখা যায় আগে যেসব বাড়ির দরজা এমনকি রাতের বেলাতেও খোলা থাকতো সেগুলোতে তালা লাগিয়ে দেওয়া হচ্ছে দিনে দুপুরে। বাথে অরেঞ্জ গ্রোভ পুলিশ স্টেশনে বসে আছেন তিনি। তদন্ত কতদূর এগুলো ভাবছেন। নিজের বাড়িতে খুনি ছুরিকাঘাতে মৃত্যুবরণ করা কোনো বিচিত্র ঘটনা না, কিন্তু মধ্যযুগের কোনো তলোয়ারের আঘাতে ধর থেকে মুন্ড আলাদা হয়ে যাওয়া আসলে জঘন্য আর নিষ্ঠুর একটা ঘটনা। অথচ স্যাক্সোবিয়ন এইভন চিরকালই শান্তিপূর্ণ একটা জায়গা হিসেবে পরিচিত ছিল। মিসেস ব্ল্যাকস্টোনের কথাও মনে পড়ে যাচ্ছে চাবের। কোনো কথা নেই, বার্তা নেই। ঘরদোর পরিষ্কার করতে গিয়ে ওই মহিলা উল্টে পড়ে গেলেন সিঁড়ি থেকে এবং মারা গেলেন সঙ্গে সঙ্গে। আশ্চর্য! আচ্ছা, এরকম কি হতে পারে ওই গ্রামেরই কেউ আসলে বিকারগ্রস্ত এক খুনি? লোকটা হয়তো জর্জিয়ান আমলে কোনো বাড়িতে থাকে, প্রতি রোববার নিয়ম করে গির্জায় যায়, হয়তো স্থানীয় ক্রিকেট দলের হয়ে খেলেও, এমনকি বাসায় বানানো মারমালিট বিক্রি করে গ্রামের উৎসবে। কিন্তু আসলে খুনের বাতিক আছে তার। হ্যাঁ, সম্ভব এটা। এবং খুনি আসলে কে সেটা হয়তো জানা যেতে পারে চাবের সামনে ডেস্কের উপর খুলে রাখা ডায়েরিটা থেকে। স্যার ম্যাগনাসের সেই দেয়াল সিন্দুক থেকে ইন্টারেস্টিং কিছুই পাননি তিনি। লজ হাউসে গিয়ে সেখানেও খোঁজাখুঁজি করেছেন কিছুক্ষণ, কিন্তু সেটাও সময়ের অপচয় বলে মনে হচ্ছিল তার। ঠিক তখনই তার নাম ধরে ডাক দেয় উইন্টার ব্রুক নামের এক যুবক কনস্টেবল। বাজ পাখির দৃষ্টি আছে ওই যুবকের চোখে। চাবের ধারণা, ছেলেটা যদি আরেকটু সিরিয়াস হয় এবং উচ্চাকাঙ্ক্ষা পুষে রাখে বুকের ভেতরে, তাহলে আর কিছুদিনের মধ্যেই ইন্সপেক্টর হতে পারবে। রান্নাঘরে ম্যারি ব্ল্যাকস্টোনের রান্নার বইগুলোর আড়ালে খুঁজে পেয়েছিল সে বিশেষ ওই ডায়েরি। এখন প্রশ্ন হচ্ছে, এটা ওখানে কেন ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রেখেছিলেন ওই মহিলা? তিনি কি ভয় পাচ্ছিলেন কাউকে? কাকে? নিজের ছেলেকে, নাকি স্যার ম্যাগনাসকে? যাকেই ভয় পেয়ে থাকেন না কেন, মিসেস ব্ল্যাকস্টোন একটা কথা পরিষ্কার, সেই ডায়েরিতে লেখা গ্রামের বিভিন্ন মানুষের নামগুলো দেখাতে চাননি তিনি কাউকে। ডায়েরির বিভিন্ন পাতায় বিভিন্ন মানুষের নাম এবং তাদের ব্যাপারে সংক্ষিপ্ত কিছু মন্তব্য লিখেছেন মিসেস ব্ল্যাকস্টোন। সেগুলো খুঁজে খুঁজে বের করে পড়তে গিয়ে 2 দিন খরচ হয়ে গেছে চাবে। মিস্টার টার্নস্টোন, তিনি আমাদের এই গ্রামের কসাই। মানুষটা ভালো না, ইচ্ছাকৃতভাবে ঠকান তার কাস্টমারদের। জেফ্রি উইভার, তিনি এই গ্রামে গোর খোদকার হিসেবে কাজ করেন। তার আচরণের সমস্যা আছে। তাদের বাড়িতে একটা কুকুর আছে, সেটার সঙ্গে নির্দয়ের মতো ব্যবহার করেন। এডগার রেনার্ড একসময় এই গ্রামে ডাক্তারি করতেন, বয়স হয়ে যাওয়ায় অবসর নিয়েছেন এখন। তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আছে। মিস ডট্রেল গ্রামে একটা দোকান চালান, প্রায় মাত্রাতিরিক্ত মদ খেয়ে মাতাল হয়ে যান। গ্রামের প্রায় সবার ব্যাপারে খবর রাখেন। তার কথা শুনলে মনে হয় না গ্রামের কেউ তার মনোযোগের বাইরে। গ্রামের বিভিন্ন অধিবাসীর ব্যাপারে বিভিন্ন রকমের মন্তব্য পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়েছেন চাপ। খারাপ লাগছে তার, মনে হচ্ছে কোনো এক কলঙ্কজনক ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছেন যেন। মিসেস ব্ল্যাকস্টোনের লাশ পাওয়ার দৃশ্যটা মনে পড়ে গেল তার। সিঁড়ির গোড়ায় পড়েছিলেন ওই মহিলা, ঘষা কাচের মতো হয়ে গিয়েছিল তার চোখ দুটো। চাপ তার লোকদের নিয়ে যতক্ষণে পৌঁছান পাই হলে ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে লাশের শরীর, শক্ত হয়ে গিয়েছিল কিছুটা। ওই মহিলার জন্য তখন খারাপ লেগেছিল তার, কিন্তু এখন ভাবছেন গ্রামের বিভিন্ন লোকের ব্যাপারে খোঁজ খবর করার কাজে কেন অনুপ্রাণিত হয়েছিলেন মিসেস ব্ল্যাকস্টোন। কেন সন্দেহের চোখে দেখেছেন গ্রামের প্রায় সবাইকে। তিনি কি এই গ্রামের কারোর মধ্যে ভালো কিছু দেখতে পাননি? তার হাতের লেখাও কেমন যেন,
মনে হচ্ছে লিখতে গিয়ে কোনো না কোনো বাধার সম্মুখীন হয়েছেন বারবার। তারপরে সে লেখা পরিষ্কার, পড়তে গিয়ে খটকা লাগে না কোথাও। হঠাৎ পান্ডের কথা মনে পড়ে গেল চাবের। আরে তাই তো, এরকম কোনো ডায়েরি পেলে যে লুফে নেবেন পান, সেটার বলার অপেক্ষা রাখে না। মিসেস ব্ল্যাকস্টেন তার অদ্ভুত সেই ডায়েরির প্রতিটা এন্ট্রিতে তারিখ দিয়ে রেখেছেন। সে হিসেবে গত প্রায় 3.5 বছর ধরে পর্যবেক্ষণ করে আসছিলেন তিনি প্রতিবেশীদের। সাম্প্রতিক সময় তারিখে এন্ট্রি করা হয়েছে এমন আর কোনো ডায়েরি আছে কিনা দেখার জন্য উইন্টারব্রুককে লস হাউসে পাঠিয়েছিলেন চাপ, কিন্তু ওরকম আর কিছু পাওয়া যায়নি। তবে গ্রামের সবাই যে মিসেস ব্ল্যাকস্টেনের অপছন্দের পাত্র বা পাত্রী তা কিন্তু না। ছেলে রবার্টের সঙ্গে অঘোষিত এক জাতের ঘৃণার সম্পর্ক ছিল মিসেস ব্ল্যাকস্টেনের, কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি ছেলের বিরুদ্ধে কিছুই লেখেননি তিনি। অন্তত সেরকম কিছু চোখে পড়েনি চাবের। জোসি নামের একটা মেয়ের বর্ণনা পাওয়া গেল ডায়েরির এক জায়গায়। চাবের ধারণা ওই মেয়ে আসলে জয় স্যান্ডারলি। ওকে যাচ্ছে তাই ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন মিসেস ব্ল্যাকস্টেন, আর ব্রেডকে তো রীতিমতো দু চোখে দেখতে পারতেন না তিনি। ওই লোকের ব্যাপারে তিনি লিখেছেন, একেবারে রুক্ষ স্বভাবের মানুষ সে, যার পরনে আলস, প্রতিদিনই কাজে দেরি করে আসে, ছিচকে চুরিমারির বদ্ধভ্যাসও আছে। একবার বয় স্কাউটদের একটা দল এই গ্রামে এসে ক্যাম্প করলো ডিঙ্গেলডেলে। ওদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তিও করেছিল। আর মদ খায়, মিথ্যা কথা বলে, সবচেয়ে বড় কথা ভীষণ নোংরা সে। ডায়েরিতে স্যার ম্যাগনাসের ব্যাপারেও কিছু বর্ণনা আছে। তারিখ অনুযায়ী ওটাই সর্বশেষ এন্ট্রি, 28শে জুলাই। শেষ পর্যন্ত আমার মনে হচ্ছে কিছু একটা বুঝতে পেরেছি। ব্রেন্টকে চাকরি ছেড়ে দিয়ে চলে যেতে বলেছেন স্যার এম। ঘটনাটা ঘটেছে গতকাল রাতে পাই হলে, এবং ওই ঘটনায় একটু খুশি হয়নি ব্রেন্ট। আজ সকালে দেখলাম চেহারা বেজার হয়ে আছে তার। আরও দেখলাম ইচ্ছাকৃতভাবে মারিয়ে দিল সে অ্যাকুইলেজিয়া ফুলের একটা ফ্লাওয়ার বেড। ঘটনাটা জানিয়েছি আমি স্যার এমকে। তিনি আমাকে বলেছেন, ব্রেন্টের এসব কাজকর্মে কিছু যায় আসে না, কারণ আজ বাদে কাল এমনিতেও বিদায় নিতে হবে তাকে। স্যার এমকে আরও বলেছি, কম বয়সে অনেকেই কাজের খোঁজে ঘুরঘুর করছে আশেপাশে। ব্রেন্টকে বাদ দিয়ে তাদের যে কাউকে নিয়োগ দিতে পারেন তিনি। এমনকি দ্য লেডি পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার কথাও বলেছি, কিন্তু তিনি এবার এজেন্সি থেকে লোক নেওয়ার পক্ষপাতী। তার কথা হচ্ছে সেটাই নাকি ভালো দেখায়। এজেন্সি থেকে লোক নিলে খরচ একটু বেশি পড়ে, তবে তাদের স্যার এম এর কিছু যায় আসে বলে মনে হয় না আমার। 28 জুলাই ভাবছেন যাব। তার ঠিক একদিন পরে মারা যান মিসেস ব্ল্যাকস্টেন, এবং সেই ঘটনার 1 সপ্তাহ পর মারা যান স্যার এম। কাকতালীয়। এখন কথা হচ্ছে কাকে সবার চেয়ে বেশি সন্দেহ করা যায়, ব্রেন্টকে? কিন্তু ফ্লাওয়ার বেড মারিয়ে নষ্ট করা এক কথা, আর 1 সপ্তাহের ব্যবধানে দুটো খুন করা আরেক কথা। দীর্ঘশ্বাস ফেললেন চাপ। আবারও মন দিলেন মিসেস ব্ল্যাকস্টেনের ডায়েরিতে। আলাদা আলাদা আরো 7টা এন্ট্রি চিহ্নিত করে রেখেছেন তিনি। তার কেন যেন মনে হচ্ছে এই কেসের সঙ্গে কোনো না কোনো যোগসূত্র আছে ওই এন্ট্রিগুলোর। একটা ছাড়া বাকি এন্ট্রিগুলো সাম্প্রতিক সময়ের বলা চলে, এবং বিশেষ ওই এন্ট্রিগুলো কেন যেন স্যার ম্যাগনাসের হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করছে। লেখাগুলো আবারও পড়তে শুরু করলেন চাপ। 13ই জুলাই। আজ ডক্টর রেডউইংয়ের সঙ্গে ইন্টারেস্টিং একটা আলোচনা হলো। আলোচনার বিষয়, একটা গ্রামে ঠিক কতজন চোর থাকতে পারে। উপযুক্ত কারণ আছে আমাদের সে কথোপকথনে। গুরুতর একটা ঘটনা ঘটে গেছে। ডক্টর রেডউইংয়ের সার্জারি থেকে চুরি করা হয়েছে বিশেষ একটা ওষুধের বোতল। তিনি সে ওষুধের নামটা লিখে আমাকে দিয়েছেন, ফাইসোস্টিগমাইন। তিনি বলেছেন, কেউ যদি বেশি মাত্রায় খেয়ে ফেলে এই ওষুধ, অথবা যদি কাউকে ইচ্ছাকৃতভাবে খাইয়ে দেওয়া হয়, তাহলে সেটা প্রাণঘাতী হতে পারে। আমি বলেছি পুলিশের কাছে যাওয়া উচিত তার, কিন্তু তিনি যেতে রাজি হন না। বলেছেন পুলিশ নাকি শেষ পর্যন্ত তাকেই দুষবে। ডক্টর আর কে পছন্দ করি আমি, কিন্তু তার বিচার বিবেচনা নিয়ে আমার মনে প্রশ্ন জাগে মাঝে মধ্যে। উদাহরণ হিসেবে প্রথমেই বলতে চাই ওই মেয়ের কথা, যে কাজ করে তার অধীনে। আমি জানি ওকে যতটা সাবধান বা যত্নশীল বলে ভাবেন ডক্টর আর, আসলে ততটা না সে। তার সেই সার্জারিতে অনেকবার গেছি আমি। ইচ্ছে করলে যে কোনো ওষুধ চুরি করতে পারতাম। যা হোক, এখন প্রশ্ন হচ্ছে ফাইসোস্টিগমাইন চুরি করলো কে
এবং কবে। আমার ধারণা ওই ব্যাপারে যা বলছেন ডক্টর আর তা ভুল। বোতলটা যেদিন চুরি হয়ে বলেছেন তিনি, আমার মনে হয় আসলে সেদিন না, তার আগের দিন চুরি হয়েছে সেটা। কারণ সেদিন ওই নচ্ছার মেয়েটাকে হন্তদন্ত হয়ে বের হতে দেখেছি আমি সার্জারি থেকে, এবং তার চেহারা দেখে বুঝতে পেরেছিলাম কিছু একটা গন্ডগোল হয়েছে। নিজের হাত ব্যাগটা অদ্ভুত এক কায়দা ধরেছিল সে তখন। ওই সার্জারিতে গিয়ে ঢুকি আমি, পুরো সার্জারি তখন খা খা করছে, মেয়েটার কোনো চিহ্ন নেই কোথাও। তার মানে এতক্ষণ সে একা ছিল সেখানে। খেয়াল করলাম ওষুধের কাবারটা খোলা রেখে চলে গেছে সে। যে কেউ সেখান থেকে হাতে নিতে পারে যে কোনো ওষুধ। আমার মনে তখন কয়েকটা প্রশ্ন জাগলো। মেয়েটা কেন হাতিয়ে নিল ওই ওষুধ? চায়ের সঙ্গে মিশিয়ে ওই ভাইকে খাওয়াবে ওটা? সে কি কোনো কারণে প্রতিশোধ নিতে চাইছে ওর ভাইয়ের ওপর? এরকম ঢালাওভাবে অভিযোগ করাটা হয়তো উচিত হচ্ছে না আমার। আর একটু সাবধান হতে হবে এবং আরো ভালো মতো ভাবতে হবে পুরো ব্যাপারটা নিয়ে। 9 জুলাই। হতভম্ব হয়ে গেছেন আর্থার রিভ। এতটাই আপসেট হয়ে পড়েছেন তিনি যে ঠিক মতো কথাই বলতে পারছেন না। মেডেলের যে কালেকশন ছিল তার, সেটা গায়েব হয়ে গেছে। ঘটনাটা ভয়ঙ্কর। রান্নাঘরের জানালা ভেঙে ভেতরে ঢুকেছে চোর। কাচের আঘাতে তার শরীরে কোনো একটা জায়গা কেটেও গেছে। কেউ হয়তো বড় কোনো ক্লু হিসেবে দেখতে পারে ঘটনাটা, কিন্তু পুলিশ কোনো আগ্রহী দেখাচ্ছে না ওই ব্যাপারে। কেউ কেউ বলা বলি করছে ওটা কোনো বাচ্চা ছেলের কাজ, কিন্তু আমার তা মনে হয় না। আমার মনে হয় চোর খুব ভালো মতোই জানতো কোন জিনিসের খোঁজে এসেছিল সে এবং সেটা কোথায় আছে। গ্রিকে একটা মেডেল ছিল রিভের কাছে, সে বেশ ভালো দাম। আমি গিয়েছিলাম তার বাসায়, 1 কাপ চাও খেয়েছি তার সঙ্গে। তখন কথা হয়েছে তার সঙ্গে। এই গ্রামে হঠাৎ কি শুরু হলো বুঝতে পারছি না। ডক্টর রেডউইং এর সার্জারি থেকে হারিয়ে গেল বিপজ্জনক একটা ওষুধের বোতল। আর্থার রিভের বাড়ি থেকে গায়েব হয়ে গেল তার মেডেলের কালেকশন। যা হোক, আমাকে সাবধান থাকতে হবে, কারণ ফুটকি ফুটকি দাগওয়ালা কোনো একটা চিতাবাঘের উপস্থিতি টের পাচ্ছি যেন। ঘটনাটা স্যার ম্যাগনাসকে জানানো উচিত ছিল আমার, কিন্তু হিল্ডা রিভ রাজি হলেন না। তিনি আসলে মোটেও সাহায্য করছেন না তার স্বামীকে। বলছেন এত হইচইয়ের কিছু নাই নাকি, মাথা মোটা মেয়ে মানুষ, তাকে কেন বিয়ে করলেন আর্থার রিভ ভেবেই পাই না। 11 জুলাই। হোয়াইট হেডের সঙ্গে তার দোকানে গিয়ে দেখা করেছি। তার স্ত্রী ছিলেন না তখন সেখানে। আমি যা যা জানি সব বলেছি হোয়াইট হেডকে। বলা বাহুল্য সব অস্বীকার করেছেন তিনি। করবেনই বা কেন? তখনই তাকে পত্রিকার খবরটা দেখালাম। ওমা, ভেবেছিলাম ওই খবর দেখে নিজেকে শামুকের মতো গুটিয়ে নেবেন তিনি, কিন্তু কিসের কি, উল্টো আমার সঙ্গে হম্বিতম্বি করতে শুরু করলেন। বললেন আমি নাকি ঝামেলা পাকানোর জন্য গিয়েছি তার কাছে, আমি নাকি তাকে বিপদে ফেলার চেষ্টা করছি। তখন আমি তার মুখের ওপর বলে দিলাম, না, আমি না, আপনি ঝামেলা পাকানোর জন্য হাজির হয়েছেন এই গ্রামে। তিনি বললেন তিনি নাকি কখনো আর্থার রিভের বাড়ি ধারে কাছে যাননি, অথচ তার দোকানে এমন সব জিনিসপত্রের ঠাসা যেগুলো কোত্থেকে পান তিনি কে জানে। তিনি বলেছেন তার বিরুদ্ধে যা বলছি আমি, ইচ্ছা করলে সেটা জনে জনে গিয়ে বলতে পারি, কোনো অসুবিধা নেই তার। তবে সেক্ষেত্রে তিনি নাকি আমার নামে মামলা করবেন। দেখা যাক। চাপ ইচ্ছা করলে এই এন্ট্রি দুটো উপেক্ষা করতে পারতেন, কিন্তু যে কোনো কারণেই হোক কাজটা করেননি। আর্থার রিভ আর তার স্ত্রী বয়স্ক এক দম্পতি। একসময় কুইন্স আর্মস চালাতেন তারা। তার মেডেলের কালেকশন চুরির সঙ্গে স্যার ম্যাগনাসের হত্যাকাণ্ডের সম্পর্ক কি? হোয়াইট হেডের সঙ্গে মিসেস ব্ল্যাকিস্টনের আলোচনা কোনো মানে খুঁজে পাচ্ছেন না চাপ। তবে ডায়েরির পাতাগুলো ঘাঁটতে ঘাঁটতে ওটার পেছন দিকের এক জায়গা থেকে একটা নিউজ পেপার ক্লিপিং পেয়েছেন। ধূসর আর কেমন পলকা হয়ে গেছে সেটা, এবং ওই ক্লিপিং আবারও চিন্তিত করে তুলেছে তাকে। জেল থেকে মুক্তি পেল গংল্যান্ড ফেন্স। ম্যানসন গ্যাংয়ের সঙ্গে জড়িত থেকে সাময়িক কুখ্যাতি অর্জন করেছিল লোকটা। ওই গ্যাং আসলে ছিল পেশাদার চোরদের একটা নেটওয়ার্ক। কেনসিংটন আর চেলসির বিভিন্ন ম্যানসনকে টার্গেট করেছিল তারা। লোকটার নাম জন হোয়াইটহেড। গ্যাংয়ের বিভিন্ন সদস্যদের কাছ থেকে চুরির মাল বুঝে নিত সে। তারপর দীর্ঘদিন ধরে নজর ছিল পুলিশের, এবং একসময় গ্রেপ্তার করা হয়েছিল তাকে। বিচারে 7 বছরের কারাদণ্ড হয় তার। তবে পেন্টনভিল কারাগারে মাত্র 4 বছর থেকেই বেরিয়ে এলো সে। মিস্টার হোয়াইটহেড বিবাহিত। ধারণা করা হচ্ছে স্ত্রীকে সঙ্গে নিয়ে লন্ডন ছেড়ে চলে গেছে।
ক্লিপিংটার কোথাও কোনো ছবি নেই তথাকথিত জন হোয়াইটহেডের। তবে চাপ ইতিমধ্যে চেক করে নিশ্চিন্ত হয়েছেন ওই জন হোয়াইটহেড আর স্ত্রীকে নিয়ে এখন স্যাক্সিবন এভনে আছেন যে জনি হোয়াইটহেড, দুজনে একই লোক। এই জনিকে গ্রেপ্তার করেছিল লন্ডন পুলিশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই শহরে সংঘবদ্ধ অপরাধীদের বেশ কয়েকটা চক্র সক্রিয় হয়ে উঠেছিল। এমনকি বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরও দেদার্সে নিজেদের কুকর্ম চালিয়ে যাচ্ছিল তারা। আর ম্যানসন গ্যাং তো রীতিমতো কুখ্যাত হয়ে উঠেছিল। হোয়াইটহেড ছিল তাদের জন্য ফেন্স, মানে বেড়া, চোরাই মালদের নিরাপদ আশ্রয়স্থল। আর সে কারণে পুলিশের কাছে তার নাম হয়ে যায় গ্যাংল্যান্ড ফেন্স। জেল থেকে ছাড়া পেয়ে স্ত্রীকে নিয়ে চলে এলো সে স্যাক্সোভিয়ান এভনে, একটা অ্যান্টিক শপ খুলে বসল। আশ্চর্য, মেরি ব্ল্যাকিস্টন তার ডায়েরির এক জায়গায় এই গ্রামের কোনো একজনকে বিপজ্জনক বলেছেন। কথাটা তিনি লিখেছেন এভাবে, এবং বিপজ্জনক। প্রশ্নবোধক ওই চিহ্ন দিয়ে আসলে কি বোঝাতে চেয়েছেন তিনি? ওই চিহ্ন কি প্রাসঙ্গিক? জনি হোয়াইটহেডের আসল পরিচয় ফাঁস হয়ে গিয়েছিল তার কাছে, অথচ তিনি নিশ্চিন্ত ছিলেন না লোকটা বিপজ্জনক কিনা। অনুমান করে নিলে হয়তো ভুল হবে না, হোয়াইটহেডের দোকানে হাজির হয়ে তার আগের পরিচয় ফাঁস করে দিয়েছিলেন তিনি। হয়তো ওই ক্লিপিংটাও দেখিয়েছিলেন। সেটাই কি মৃত্যু ডেকে এনেছে তার? তিনি হয়তো হোয়াইটহেডের ব্যাপারটা স্যার ম্যাগনাসকে জানিয়েছিলেন, এবং হোয়াইটহেড হয়তো জেনে গিয়েছিল সেটা। সে কি তখন এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো আঘাত হানতে বাধ্য হয়েছিল? নিউজ পেপার ক্লিপিংটা সাবধানে সরিয়ে রাখলেন চাপ, আবার মনোযোগ দিলেন ডায়েরির পাতায়। 7 জুলাই। জঘন্য। রেভারেন্ড অজবর্ন আর তার স্ত্রীর ব্যাপারে সবসময় একটা সন্দেহ ছিল আমার মনে। সেটা যে শেষ পর্যন্ত সত্যি হয়ে যাবে কল্পনাও করিনি। কিন্তু তাই বলে এভাবে? আগের রেভারেন্ড মন্ডাটাও যদি থেকে যেতেন আমাদের এখানে, তাহলেই ভালো হতো। আসলে কি ভাববো অথবা কি বলবো বুঝে উঠতে পারছি না। কে বিশ্বাস করবে আমার কথা? ভয়ঙ্কর। 6 জুলাই। লন্ডন থেকে ফিরে এসেছেন লেডি পাই। নিজেকে খুব চালাক ভাবেন তিনি। মনে করেন কেন তিনি লন্ডনে যান অথবা সেখানে গিয়ে কি করেন কেউ কিচ্ছু বোঝে না, কিন্তু গ্রামের লোক এত বোকা না। সবাই সবই বোঝে, কিন্তু কেউ তাকে কিছু বলে না। আর তাকেই বা একতরফা ভাবে দোষ দিয়ে লাভ কি? দিনকাল যা পড়েছে, আজকাল সবাই ওসব করছে। স্যার ম্যাগনাসের জন্য দুঃখ হয় আমার। মানুষটা ভালো, আমার সঙ্গে সবসময় সদয় ব্যবহার করেছেন। আচ্ছা, তিনি কি লেডি পাইর ওই কাজের ব্যাপারে কিছু জানেন? তাকে কি কিছু জানানো উচিত আমার? শেষ যে এন্ট্রি বাছাই করে রেখেছেন চাপ, সেটা প্রায় 4 মাস আগের। জয় স্যাডারলিংকে নিয়ে ডায়েরির কয়েক জায়গায় বিভিন্ন লেখা লিখেছেন মিসেস ব্ল্যাকিস্টন। তবে চাপ যে এন্ট্রি বাছাই করেছেন সেটা লেখা হয়েছে ওই মেয়ের সঙ্গে মিসেস ব্ল্যাকিস্টনের প্রথম সাক্ষাতের পর। কালো কালিতে লিখেছেন তিনি ওটা, এবং লেখার কাজে ব্যবহার করেছেন তুলনামূলক মোটা নিবের কোনো কলম। অক্ষরগুলো ডায়েরির পাতায় যেন ছড়িয়ে ছিটিয়ে আছে। বোঝা যায় লেখার সময় রেগেছিলেন মেরি ব্ল্যাকিস্টন। নিদারুণ বিরক্তি ভর করেছিল তার মনে। 15 মার্চ। আজ চা খেলাম মিস স্যান্ডারলিং এর সঙ্গে, মেয়েটা বেটে। সে আমাকে বলল, আমার নাম জোসি, কিন্তু আপনি আমাকে জয় বলে ডাকবেন। ওই নাম ধরে জীবনেও ডাকবো না আমি ওকে। কিছুদিনের মধ্যে বিয়ে করতে যাচ্ছে সে আমার ছেলেকে। সেই বিয়েতে কোনো আনন্দ দেখতে পাচ্ছি না আমি। সুতরাং আমি কেন ওই মেয়েকে জয় নামে ডাকবো? বেহায় মেয়েটা আমার মনোভাব কেন বুঝতে পারছে না? এই বিয়ে আমি হতে দিতে পারি না। 12 বছর আগে আমি এক ছেলেকে হারিয়েছি, এখন আরেক ছেলে রবার্টকে হারাতে পারি না। আজ চা আর বিস্কিট কেটে দিয়েছিলাম মেয়েটাকে। আমার মুখোমুখি বসেছিল সে। ঠোঁটের কোনায় সার্বক্ষণিকভাবে ঝুলছিল ওর সেই বোকাটে আর বেহায়া হাসিটি। এমন একটা ভাব দেখানোর চেষ্টা করছিল যেন ওর বয়স খুবই কম, যেন কিছুই বোঝে না। নিজের বাবা মায়ের ব্যাপারে বকবক করলো সে বেশ কিছুক্ষণ। ওর নাকি একটা ভাই আছে, সে ছেলের নাকি আবার ডাউন্সে সিন্ড্রোম আছে। ওসব কথা আমাকে বলে কি লাভ? কারো বাবা দমকলে চাকরি করলেই বা আমার কি করার আছে? আর কারো ভাই মানসিক প্রতিবন্ধী হলেই বা আমার কি করার আছে? রবার্টও বসেছিল আমার সামনে। সারাটা সময় একটা কথাও বলেনি সে। সারাটা সময় আমি শুধু ভেবেছি ওই মেয়ে সে প্রতিবন্ধী ভাইটার কথা। ভেবেছি
কি সাংঘাতিক একটা অসুখ ভর করতে যাচ্ছে ওদের পরিবারের ওপর। আর মনে মনে শুধু সময় গুনেছি, কখন বিদায় নেবে সে। মেয়েটাকে যে একটুও পছন্দ হয়নি আমার, সেটা আসলে আজই ওর মুখের উপর বলে দেওয়া উচিত ছিল। কিন্তু আগেই বলেছি, মেয়েটা বেহায়া প্রকৃতির। শুধু আমার কেন, হয়তো কারো ভালো লাগা অথবা মন্দ লাগারই কোনো গুরুত্ব নেই ওর কাছে। দেখি, এই ব্যাপারে পরে কথা বলবো রবার্টের সঙ্গে। আমি ওই মেয়েকে আমার পুত্রবধূ বানাবো না, কখনো না। সারা দেশে এত জায়গা থাকতে বেহায়া আর বজ্জাত ওই মেয়ে কেন আসতে গেল স্যাক্সিবন এই বনে, বুঝি না। এই প্রথমবারের মতো ম্যারি ব্ল্যাকস্টোনের প্রতি অপছন্দের একটা অনুভূতি কাজ করছে চাপের মনে। কেন যেন বারবার মনে হচ্ছে নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছিলেন ওই মহিলা। মনে হচ্ছে সামনে খুলে রাখা মলাটে বন্দি ওই পাতাগুলো কোনো ডায়েরি না, বরং বিষের একটা থলি। জয় স্যান্ডারলিংকে নিয়ে যা লিখেছেন তিনি, বিশেষ করে মেয়েটার ভাইয়ের ডাউন সিনড্রোমের ব্যাপারে যা বলেছেন, তা ক্ষমার অযোগ্য। কোনো ছেলে বা মেয়ে যদি শারীরিক বা মানসিক ত্রুটি নিয়ে জন্মায়, তাহলে সেটা তার দোষ না। কিন্তু ওই ত্রুটির কারণে যদি তাকে অভিযুক্ত বা অবহেলা করে কেউ, তাহলে যে কাজ করছে সেটা সব দোষ তার। মিসেস ব্ল্যাকস্টোনও তাই করেছেন। জয়ের ভাইয়ের ডাউন সিনড্রোম আছে। মেরি ব্ল্যাকস্টোন কি আশঙ্কা করেছিলেন ওর সঙ্গে যদি বিয়ে হয় তার ছেলের, তাহলে তার নাতি নাতনিদেরও কোনোরকম সমস্যা হতে পারে? আর সে কারণে কি তিনি ওই বিয়ে মেনে নিতে পারছিলেন না? চাপ টের পাচ্ছেন ওই ডায়েরি অ্যাটিকাস পান্ডকে দেখানো উচিত তার। পান্ড যে নিজে এসেছেন এখানে, সেজন্য খুশি হয়েছেন তিনি। মালবোরোর যে কেসে একসঙ্গে কাজ করেছিলেন তারা, সেটার কথা মনে পড়ে যাচ্ছে তার। সেবার খুন হয়েছিলেন এক স্কুলের হেডমাস্টার। একটা মঞ্চনাটক চলছিল স্কুলে, তখন খুন করা হয় তাকে। আশ্চর্য, ওই কেসের সঙ্গে স্যার ম্যাগনাসের হত্যাকাণ্ডের মিল আছে। ওই কেসে সন্দেহভাজনদের সংখ্যা ছিল একাধিক, এখানে তাই। ওই কেসে সন্দেহভাজনদের এক একজনের এক এক রকম মোটিভ ছিল, এখানেও তাই। আবার ওই কেসে একটা না দুটো খুন হয়েছিল, এখানেও ঠিক তাই ঘটেছে। যদিও ম্যারি ব্ল্যাকস্টোনের মৃত্যুর সঙ্গে স্যার ম্যাগনাসের হত্যাকাণ্ডে কোনো যোগসূত্র আছে কিনা তা এখনো বোঝা যাচ্ছে না। চাপ মনে মনে স্বীকার করে নিলেন এই কেসের মাথামুন্ডু কিছুই বুঝতে পারছেন না আসলে। মেনে নিলেন যে কোনো কেস সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখার অদ্ভুত এক ক্ষমতা আছে পান্ডের। হয়তো ওই লোকের স্বভাবে ওই রকম। আনমনি একটুখানি না হেসে পারলেন না চাপ। সারাটা জীবন তিনি ভেবেছেন জার্মানরা তার শত্রু, অথচ আজ একজন জার্মান এসে দাঁড়িয়েছেন তার পাশে। জীবন কি অদ্ভুত! আরও একটা ব্যাপার অদ্ভুত লাগছে চাপের কাছে। পান্ডকে খবর দিয়ে এখানে নিয়ে এসেছে জয় স্যান্ডারলিং, অথচ মেরি ব্ল্যাকস্টোনের মৃত্যুতে যদি হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হয়, তাহলে প্রধান সন্দেহভাজন কিন্তু রবার্ট ব্ল্যাকস্টোন এবং তার বাগদত্তা জয় স্যান্ডারলিং। ওদের বয়স কম, প্রেম করছে, অথচ ওদের বিয়েতে বাদ ছেঁধেছিলেন মেরি ব্ল্যাকস্টোন। প্রেমে বাধাগ্রস্ত রবার্ট আর জয়ের অনুভূতি টের পাওয়ার চেষ্টা করলেন চাপ, এবং সেটা টের পেয়ে ওদের দুজনের জন্য খারাপ লাগলো তার। এখন কথা হচ্ছে, ওরা দুজন মিলে যদি ম্যারি ব্ল্যাকস্টোনকে বিদায় করে দিয়ে থাকে ওই পৃথিবী থেকে, তাহলে অ্যাটিকাস পান্ডকে খবর দিয়ে নিয়ে এলো কেন ওই গ্রামে? ঠিক কি মতলব করছে ওরা দুজনের মনে? ওরা কি কোনো স্মোক স্ক্রিন তৈরি করার চেষ্টা করছে? এসব ভাবতে ভাবতে একটা সিগারেট ধরালেন চাপ। তারপর আবার পাতা উল্টাতে শুরু করলেন ম্যারি ব্ল্যাকস্টোনের সেই রহস্যময় ডায়েরির। লস হাউস থেকে হাঁটতে হাঁটতে ভিকারেজে পৌঁছলেন পান্ড। ফ্রেজার আছে তার সঙ্গে। ডিঙ্গেলডেলের ভেতর দিয়ে শর্টকাট একটা রাস্তা আছে, ওটা ব্যবহার করছেন তারা। সেই সঙ্গে উপভোগ করেছেন আজ বিকেলের উষ্ণতা। স্যাক্সিবন এইভন গ্রামটা ভালো লাগতে শুরু করেছে ফ্রেজারের। সেই সঙ্গে একটা ব্যাপার আশ্চর্য লাগছে ওর, পান্ডকে দেখে মনে হচ্ছে না এই গ্রামের সৌন্দর্য তেমন একটা উপভোগ করছেন তিনি। লন্ডন ছেড়ে চলে আসার পর থেকে কেমন যেন আনমনা হয়ে থাকছেন বেশিরভাগ সময়। থেকে থেকেই ডুবে যাচ্ছেন দীর্ঘ নীরবতায়, হারিয়ে যাচ্ছেন আত্মচিন্তায়। ব্যাপারটা ঠিক বোধগম্য হচ্ছে না ফ্রেজারের। এই মুহূর্তে পান্ডের সঙ্গে বসে আছে সে ভিকারেজের লিভিং রুমে। ওদেরকে চা এবং বাসায় বানানো বিস্কিট খেতে দিয়েছেন হেনরিয়েটা। এদিক ওদিক তাকাচ্ছে ফ্রেজার। ঘরটা কেমন উজ্জ্বল আর প্রফুল্ল মনে হচ্ছে ওর কাছে। ফায়ার প্লেসের ওপর সাজিয়ে রাখা হয়েছে শুকনো ফুল। একটা ফ্রেঞ্চ উইন্ডো দেখা যাচ্ছে, ওটা দিয়ে বের হলে
সুদৃশ্য একটা বাগানে যাওয়া যায়। ওই বাগান ছাড়িয়ে দূরে দেখা যাচ্ছে মনোরম ডিঙ্গেলডেলের কিছুটা। ঘরের আরেক দিকে একটা পিয়ানো আছে, আর আছে কয়েকটা বুকশেলফ। আসবাবগুলো মানানসই হয়নি ঘরের সঙ্গে, তবে ওগুলো আরামদায়ক। একটা সোফায় পাশাপাশি বসছেন রবিন আর হেনরিয়েটা অসবর্ন। যতটা জবুথুবু সোজাসুজি বলে অপরাধী দেখাচ্ছে তাদেরকে এখন, সেরকম আর কখনো দেখায়নি সম্ভবত। পান সবেমাত্র প্রশ্ন করা শুরু করেছেন, অথচ এর মধ্যে কেমন একটা আত্মরক্ষামূলক ভাব দেখা দিয়েছে ওই দুজনের চেহারায়। মনে হচ্ছে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে গিয়ে কি জিজ্ঞেস করে ফেলেন পান্ট, এই ভয়ে কাবু হয়েছেন তারা। পান্ট বললেন, মিসেস অসবর্ন, যে রাতে খুন হলেন স্যার ম্যাগনাস পাই, সে রাতে বাড়ির বাইরে ছিলেন গিয়ে। সময়টা আনুমানিক 8:30 হবে। আর কিছু বললেন না তিনি। তাকিয়ে আছেন হেনরিয়েটার দিকে। আসলে অপেক্ষা করছেন হেনরিয়েটা হয়তো অস্বীকার করবেন কথাটা, কিন্তু সেটা করলেন না মিসেস অসবর্ন। পান্ট বলে চললেন, কেন গিয়েছিলেন? আমি কি জিজ্ঞেস করতে পারি আপনাকে কথাটা কে বলেছে? পাল্টা প্রশ্ন করলেন হেনরিয়েটা। কাজ ছাকালেন পান্ট। বিশ্বাস করুন, কথাটা কে বলেছে আমাকে সেটার কোনো গুরুত্ব নেই মিসেস অসবর্ন। আমার কাজ হচ্ছে ঠিক যেই সময় খুন হয়েছে স্যার ম্যাগনাস, আমরা যাদেরকে সন্দেহ করছি তারা কে কোথায় ছিলেন সেই সময় সেই ব্যাপারে নিশ্চিন্ত হওয়া। এটা একটা জিগসা পাজলের মতো। এদিকে সেদিকে চলে গেছে কিছু টুকরো, সেগুলো একত্রিত করা এখন আমার দায়িত্ব। আমার কাজ প্রশ্ন করব এবং যাদেরকে কিছু জিজ্ঞেস করব তাদের কাজ জবাব দেওয়া, আর কিছু না। আসলে আমি চাই না আমার বিরুদ্ধে গুপ্তচরগিরি করুক কেউ। গ্রামে থাকার এই এক সমস্যা, এখানে সবাই সবার উপর নজর রাখছে। ভিকার অসবর্ন হাত বাড়িয়ে স্ত্রীর হাতে সান্ত্বনা দেওয়ার কায়দায় আলতো চাপড় দিলেন। হেনরিয়েটা বলে চললেন, হ্যাঁ, সে রাতে ওই সময় বাড়ির বাইরে গিয়েছিলাম। আমি আমার স্বামীকে খুঁজছিলাম। আসলে, ইতস্তত করলেন তিনি, একটা খবরে আপসেট হয়ে পড়েছিলাম আমরা দুজনেই। বেশি আপসেট হয়ে পড়েছিল রবিন। বাড়িতে আর থাকতে পারছিল না সে, তাই বাইরে চলে গিয়েছিল। রাত 8টা বেজে যাওয়ার পরও যখন ফিরে এলো না, তখন আমি ভাবতে লাগলাম কোথায় গেছে সে। ভিকারের দিকে তাকালেন পান। কোথায় গিয়েছিলেন আপনি মিস্টার অসবর্ন? গির্জায়। আমার মন যখন অশান্ত হয়ে ওঠে, কোনো কিছুতেই যখন শান্তি পাই না, তখন সেখানে চলে যাই। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। কিভাবে গিয়েছিলেন সেখানে? পায়ে হেঁটে নাকি বাইসাইকেলে? যেভাবে জিজ্ঞেস করলেন প্রশ্নটা, আমার মনে হচ্ছে উত্তরটা জানা আছে আপনার। বাইসাইকেলে। বাসায় ফিরে এসেছিলেন কটা নাগাদ? 9:30 হবে। ভ্রু কোচকালেন পান্ট। ব্রেড বলেছে সে ফেরিমানে যাওয়ার 8 ঘন্টা পর ভিকারের সাইকেলের আওয়াজ শুনেছে। অবশ্য ওই ব্যাপারে জোর দিয়ে কিছু বলতে পারেনি, কারণ সে স্বীকার করে নিয়েছে ততক্ষণে কিছুটা মাতাল হয়ে পড়েছিল। যদি ধরে নেওয়া হয় নেশাচ্ছন্ন হওয়ার পরও সময় হিসেব ঠিক ছিল তার, তাহলেও 9টা, বেশি হলে 9:15টার মধ্যে বাসায় পৌঁছে যাওয়ার কথা ভিকারের। অথচ তিনি বলছেন 9:30টার সময় পৌঁছেছেন। 15টা মিনিট মিসিং হচ্ছে। ওই 15 মিনিট কোথায় ছিলেন ভিকার অসবর্ন এবং কি করেছেন তিনি সেখানে? আপনি কি সময়ের ব্যাপারে নিশ্চিত? জিজ্ঞেস করলেন পান্ট। আমি নিশ্চিত, জবাবটা দিলেন হেনরিয়েটা। ইতিমধ্যে আপনাকে বলেছি স্বামীর জন্য দুশ্চিন্তা হচ্ছিল আমার, তাই বারবার তাকাচ্ছিলাম ঘড়ির দিকে। ঠিক 9:30টার সময় হাজির হয় সে। ওর জন্য ডিনার নিয়ে অপেক্ষা করছিলাম আমি। সে যখন খেতে বসে তখন ওর সঙ্গে আমিও বসেছিলাম। এই ব্যাপারটা নিয়ে আর ঘাটাঘাটি করলেন না পান্ট। তিনি সম্ভাবনা উকি দিচ্ছে তার মনে। এক, অসবর্ন দম্পতি মিথ্যা বলছেন, বিশেষ করে মিসেস অসবর্নকে নার্ভাস দেখাচ্ছে। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে স্বামীকে রক্ষা করার চেষ্টা করছেন তিনি। 2, ব্রেন ভুল করেছে। মদ হয়তো একটু বেশি গিলে ফেলেছিল সে, সময় হিসেবে তাই তালগোল পাকিয়ে ফেলেছে। আর 3, পান্ট বললেন, আমার ধারণা ডিঙ্গেলডেল উজাড় করে দিয়ে সেখানে বাড়ি বানানোর খবরটা আপসেট করে দিয়েছিল আপনাদেরকে। একদম ঠিক। খোলা জানালা দিয়ে দূরের জঙ্গলটার দিকে ইঙ্গিত করলেন অসবর্ন। সেই অনাদিকাল থেকে জঙ্গলটা ওখানে আছে এবং সেখানেই থাকা উচিত ওটার, আমাদের বাগানের প্রান্ত ঘেঁষে। এই বাড়ি যদিও আমাদের না,
এটা গির্জার সম্পত্তি এবং আমি আর আমার স্ত্রীও সারা জীবন থাকবো না এখানে। তারপরও আমাদের মনে হয়েছে ওই জঙ্গল ধ্বংস করার অধিকার নেই কারো, এবং কেউ যদি তা করে আমি বলবো সম্পূর্ণ অপ্রয়োজনীয় একটা কাজ করেছে সে। কেউ হয়তো কাজটা করতেও পারবেও না, বললেন ফ্রেজার। স্যার ম্যাগনাস মারা গেছেন এবং কারোর মৃত্যুতে ফুর্তি করার মতো মানুষ আমি না। সেই লোক যদি আমার সবচেয়ে বড় শত্রু হয় তবুও না। তারপর একটা কথা বলি, স্যার ম্যাগনাসের মৃত্যুর খবর যখন শুনলাম তখন আর কেউ ডিঙ্গেলডেলের ক্ষতি করতে পারবে না ভেবে খুশি হয়েছিলাম। ওই জঙ্গল আমাদের জন্য আসলে কি, বলে উঠলেন হেনরিয়েটা। তা হয়তো বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। ওই জঙ্গলের ভেতর দিয়ে যদি না হেঁটে থাকেন তাহলে কখনো বুঝতে পারবেন না আমরা কেন এত গুরুত্ব দিই ওটাকে। যদি কিছু মনে না করেন আমাদের সঙ্গে যাবেন ওখানে, তাহলে আপনাদেরকে দেখিয়ে দিতে পারতাম। পান্টকে মাথা ঝাঁকাতে দেখে কথাটা শেষ করলেন না তিনি। চা খাওয়া শেষ করলেন তারা। ফ্রেঞ্চ উইন্ডো দিয়ে বের হয়ে বাগানে হাজির হলেন চারজনে। ক্রমশ ঢালু হয়ে যাওয়া বাগানটার বিস্তার 20 গজের মতো। লনের দুপাশে ফ্লাওয়ার বেড আছে, তবে ওগুলো ওই জঙ্গলের দিকে যত এগিয়েছে ততই যেন বুনো আর এলোমেলো হয়েছে। বাগানের সীমানায় কোনো বেড়া বা প্রাচীর নেই, তাই বলা মুশকিল বাগানটা কোথায় শেষ হয়েছে এবং জঙ্গলটা ঠিক কোত্থেকে শুরু হয়েছে। তাই ওই লন ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ করেই হাজির হয়ে গেলেন তারা ডিঙ্গেলডেলে। আশেপাশে ওক, অ্যাশ আর দেবদারু গাছের বিস্তার। গাছগুলো যেন একটা আরেকটার সঙ্গে জড়াজড়ি করে বেড়ে উঠেছে, তাই মনে হচ্ছে তাদেরকে চারপাশ থেকে ঘিরে ধরেছে ওগুলো। তাদেরকে যেন বিচ্ছিন্ন করে ফেলেছে বাইরের পৃথিবী থেকে। পরিবেশটা চমৎকার। শেষ বিকেলে সূর্যের নিরুত্তাপ রোদ থেকে থেকে যেন উঁকি দিচ্ছে ডালপালা আর পাতার আড়াল থেকে, ফলে মনে হচ্ছে সূর্যের কমলা আলো হালকা সবুজ একটা আভা পেয়েছে। প্রজাপতির দল নেচে বেড়াচ্ছে আশেপাশে। জানেন, মুখ খুলেন অজবর, এখানে 200-300 বছরের পুরনো গাছও আছে বেশ কয়েকটা। এদিক ওদিক তাকাচ্ছেন তিনি। স্যার ম্যাগনাসের একটা ট্রেজার ট্রোভ ছিল, সেটা ওই জঙ্গলের ভেতরে খুঁজে পেয়েছিলেন তিনি। কিছু রোমান কয়েন আর গহনা ছিল ওটার ভেতরে। ওগুলো নিরাপদে রাখার জন্য কেউ হয়তো এই জঙ্গলের মাটিতে পুঁতে রেখেছিল ট্রোভটা। হাঁটতে হাঁটতে বুনো রসুনের একটা ঝোপের কাছে হাজির হলেন তারা। সাদা সাদা ফুল ফুটে আছে ওই ঝোপে। দেখতে দেখতে আকাশে তারার মতো দেখাচ্ছে অনেকটা। ওই ঝোপ ছাড়িয়ে কিছু দূর এগোতেই দেখা মিলল বিশেষ এক জাতের উদ্ভিদের। কাঁটাওয়ালা এক জাতের পাতা যেন জট পাকিয়ে আছে গাছটাতে। পথের ওপর এমনভাবে বিস্তৃত হয়ে আছে পাতাগুলো যে চলাচল করা মুশকিল। অ্যাট্রোপা বেলাডোনা, বললেন পান্ট। এক জাতের বিষাক্ত গাছ। তাকালেন হেনরিয়েটার দিকে। যদি আমার ভুল না হয় এরকম কোনো গাছের ওপর দুর্ভাগ্যবশত পা দিয়ে ফেলেছিলেন আপনি, ফলে আক্রান্ত হয়েছিলেন বিষক্রিয়া। হ্যাঁ, বোকার মতো হয়ে গেছে গাছটা। আমার কপালটা ভালো ছিল না সেদিন। কাটার খোঁচায় পা কেটে গিয়েছিল। নার্ভাস ভঙ্গিতে হাসলেন তিনি। ঘটনাটা যতবার চিন্তা করি আমি ততবার আশ্চর্য লাগে আমার কাছে। ভেবে পাই না কি এমন ভর করেছিল আমার উপর যে খালি পায়ে চলে এসেছিলাম জঙ্গলের ভেতরে। অবশ্য খালি পায়ে মাঝে মধ্যে হাঁটি আমি এখানে। পায়ের নিচের শ্যাওলা পড়লে যে অনুভূতি হয় সেটা ভালো লাগে। শিক্ষা হয়েছে আমার। আপনারা কি আরও এগোবেন, বললেন অজবর। জঙ্গলের ও প্রান্তে কিন্তু পাই হল। পান্ট বললেন, হ্যাঁ, বাড়িটা আবার দেখতে পেলে ইন্টারেস্টিং লাগবে আমার কাছে। সামনে পথ বলতে আর কিছু নেই। সবুজের ছাওয়া জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে চললেন তারা। যেভাবে হঠাৎ করে ঢুকে পড়েছিলেন সেভাবেই বেরিয়ে এলেন জঙ্গল থেকে। গাছগুলো যেন দুদিকে সরে গিয়ে জায়গা করে দিল তাদেরকে। এখন সামনে অনেকখানি জায়গা জুড়ে বিস্তৃত হয়েছে লেকটা। একেবারে শান্ত ওটা এখন। শেষ বিকেলের আলোয় কেমন কালচে দেখাচ্ছে। পায়ে হলের লন যেন এগিয়ে এসে শেষ হয়েছে লেকটা প্রান্তভাগে। দূর থেকে দেখা যাচ্ছে ফ্রেডি পাইকে। একটা ফুটবল নিয়ে একাই খেলছে সে। দেখা যাচ্ছে ব্রেন্টকেও। একটা সেক্রেটারিয়ার্স ডালপালা ছাঁটাই করা যন্ত্র হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে আছে একটা ফ্লাওয়ার বেডের সামনে। জঙ্গল থেকে যে বেরিয়ে এসেছেন 4 জন মানুষ সেটা খেয়াল করেননি ওই দুজনের কেউই। পান্ডরা যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে একটুও দেখা যাচ্ছে না লজ হাউসটা। ঢাকা পড়ে গেছে
কয়েক সারি গাছপালার আড়ালে। ভিকারের দিকে তাকালেন পান্ট। মেরি ব্ল্যাকিস্টন যখন মারা যান তখন এই গ্রামে বাইরে ছিলেন আপনি? হ্যাঁ, এবং কথাটা আগেও বলেছি আপনাকে। আপনি বলেছেন ডেভনশায়ারে গিয়েছিলেন। ঠিক, ডেভনশায়ারে কোথায় গিয়েছিলেন? দেখে মনে হলো কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন অজবর্ন। মুখ ঘুরে নিলেন তিনি। তার স্ত্রী খেকিয়ে উঠলেন। আমাদেরকে এসব প্রশ্ন কেন জিজ্ঞেস করছেন? আপনার কি ধারণা গ্রাম ছেড়ে বাইরে যাওয়ার ব্যাপারে বানিয়ে বানিয়ে কিছু বলেছি আমি আর রবিন? নাকি ভাবছেন আমরা চুপিসারি ঢুকে পড়েছিলাম পাই হলের ভেতরে, তারপর ধাক্কা মেরে ফেলে দিয়েছি মিসেস ব্ল্যাকিস্টনকে? স্যার ম্যাগনাসের খুনি হিসেবেও আমাদেরকে সন্দেহ করছেন নাকি আপনি? দীর্ঘশ্বাস ফেললেন পান্ট। মিসেস অজবর্ন, পুলিশ কি চায় এবং কোনো গোয়েন্দা কিভাবে কাজ করে সেই ব্যাপারে হয়তো কোনো ধারণা নেই আপনার। এইমাত্র 3টা প্রশ্ন জিজ্ঞেস করেছেন আপনি আমাকে। আমার পক্ষ থেকে 3টারই জবাব না। যদি ভেবে থাকেন আপনাদেরকে বারবার একই কথা জিজ্ঞেস করতে ভালো লাগছে আপনার, তাহলেও ভুল করছেন। কিন্তু কথা হচ্ছে আপনারা মানে স্যাক্সিয়ন এইবনের বাসিন্দারা যা বলছেন সেগুলো যাচাই বাছাই করাটা আমার কর্তব্য। যা হোক, মিস্টার অজবর্ন, ডেভনশায়ারে কোথায় ছিলেন আপনি সেটা ইচ্ছে করলে আমাকে নাও বলতে পারেন। তবে ইন্সপেক্টর চাঁদ যদি প্রশ্নটা জিজ্ঞেস করেন আপনাকে, তাহলে উত্তরটা যেন এড়িয়ে যাবেন না। আর আমার জিজ্ঞাসাবাদ যদি অনধিকার চর্চা বলে মনে হয়ে থাকে আপনাদের কাছে, তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি। স্ত্রীর সঙ্গে মুখ চাওয়াচয়ি করলেন রবিন অজবর্ন। হেনরিয়েটা বললেন, আপনার প্রশ্নের জবাব দিতে যে আমাদের খুব খারাপ লাগছে তা না, তবে যখন টের পাই কোনো হত্যাকাণ্ডের সন্দেহভাজন হিসেবে মনে করা হচ্ছে আমাদেরকে, তখন আসলে ভালো লাগে না। যা হোক, আপনি যদি শেপলি কোর্ট হোটেলের ম্যানেজারের সঙ্গে কথা বলেন তাহলে জানতে পারবেন গ্রাম ছেড়ে কোথায় গিয়েছিলাম আমরা এবং একটা সপ্তাহ কোথায় কাটিয়েছি। ওই হোটেল ডার্টমাউথের কাছাকাছি। ধন্যবাদ, চলুন ফিরে যাই। উল্টো ঘুরলেন তারা 4 জন। আবার ঢুকে পড়লেন ডিঙ্গেলডেলের ভেতরে। পান্ট আর রবিন অজবর্ন সামনে আছেন এখন। হেনরিয়েটা জেমস ফ্রেজার আসছেন পিছন পিছন। মিসেস ব্ল্যাকিস্টনের শেষ কৃত্যানুষ্ঠান পরিচালনা করেছিলেন আপনি, ভিকারকে বললেন পান্ট। হ্যাঁ, ভাগ্যকে ধন্যবাদ, সময় মতো গ্রামে ফিরতে পেরেছিলাম আমরা। আচ্ছা, সেদিন যারা হাজির হয়েছিল অনুষ্ঠানে তাদের মধ্যে এমন কাউকে কি লক্ষ্য করেছিলেন যে লোক এই গ্রামে অপরিচিত? ভিড়ের শেষ থেকে দাঁড়িয়েছিল লোকটা, নিজেকে আড়াল করার চেষ্টা করছিল হয়তো। আমাকে বলা হয়েছে সেকেলে একটা হ্যাট পরেছিল সে। মন্তব্য করার আগে কিছুক্ষণ কি যেন ভাবলেন রবিন অজবর্ন। হ্যাঁ, মনে হয় ফেডোরা হ্যাট পরিহিত কোনো একজনকে দেখেছিলাম আমি সেদিন, এবং যতদূর মনে পড়ছে হঠাৎ গায়েব হয়ে গিয়েছিল লোকটা। কিন্তু এর বেশি কিছু বলা সম্ভব না আমার পক্ষে, কারণ নিজের কাজে ব্যস্ত থাকতে হয়েছিল আমাকে। ও, আরেকটা কথা, সেদিন ড্রিঙ্কের ব্যবস্থা করা হয়েছিল কুইন্স আর্মসে, সেখানে যায়নি লোকটা, মানে আমার নজরে পড়েনি। সেদিন রবার্ট ব্ল্যাকিস্টনকে দেখেছিলেন? ওর আচার আচরণ কেমন মনে হয়েছিল? রবার্ট ব্ল্যাকিস্টন? বেলাটোনার ওই ঝোপের ধারে হাজির হয়ে গেছেন তারা। ওরা সাবধানে এড়িয়ে গেলেন অজবর্ন। বেচারার জন্য খারাপই লাগে আমার। ইতিমধ্যে জেনে গেছেন হয়তো মেরি ব্ল্যাকিস্টন যেদিন মারা যান তার কয়েকদিন আগে তার সঙ্গে সাংঘাতিক ঝগড়া হয়েছিল ছেলেটার। তারপর ওকে নিয়ে বিভিন্ন রকমের গুজব চালু হয়ে যায় সারা গ্রামে। সেদিন সে আর ওর বাগদত্তা মেয়েটা আমার কাছেই দাঁড়িয়েছিল। ওর চেহারা দেখে মনে হয়নি শোকের ভান করছে সে। লিখিত একটা বক্তব্য পড়েছিলাম আমি, সেটা শেষ পেরায় যখন এসেছি তখন দেখলাম কান্না ভেঙে পড়ল বেচারা। আমি নিশ্চিত মাকে যা বলেছিল সে, তার জন্য প্রচণ্ড একটা অনুতাপ কাজ করছিল ওর ভেতরে সেদিন। কথায় আছে, বেফাস কিছু বলো না, পরে পস্তাতে হবে। ম্যারি ব্ল্যাকিস্টনের ব্যাপারে আপনার ধারণা কি? তৎক্ষণাৎ কিছু বললেন না অজবর্ন। হাঁটতে হাঁটতে হাজির হলেন ভিকারেজের বাগানে। তারপর মুখ খুললেন। তিনি এই গ্রামের একটা অংশ ছিলেন, অনেকে মিস করবে তাকে। যদি কিছু মনে না করেন, শেষ কৃত্যানুষ্ঠানে যে লিখিত বক্তব্য পড়েছিলেন আপনি, সেটা দেখতে চাই আমি। কোনো কপি আছে আপনার কাছে? আসলেই? উজ্জ্বল দ্যুতি দেখা দিয়েছে অজবর্নের 2 চোখে। সত্যি বলতে কি, ওটা নিজের কাছে রেখে দিয়েছি আমি। একটু দাঁড়ান,
নিয়ে আসছি। ফ্রেঞ্চ উইন্ডো দিয়ে অদৃশ্য হয়ে গেলেন তিনি বাড়ির ভেতরে। ঘাড় ঘুরিয়ে তাকালেন পান্ট। পাশাপাশি হেঁটে জঙ্গল থেকে বেরিয়ে আসছেন বেকারের স্ত্রী আর জেমস ফ্রেজার। দিনের শেষ আলোটা একটু একটু করে কমে মরে যাচ্ছে তাদের পেছনে। আরও একজন মারা গেলেন সেদিন বিকেলে। গাড়ি চালিয়ে অ্যাশটন হাউসে এসেছেন ডক্টর রেডউইন। এবার তার সঙ্গে তার স্বামীও এসেছেন। বিকেলে ফোন করেছিলেন মেট্রন। বিশেষ কিছু বলেননি, কিন্তু তার কথার বলার ভঙ্গি যা জানানো জানিয়ে দিয়েছে। খুব ভালো হয় যদি এখানে একবার আসতে পারেন। আমার মনে হয় আপনার আসা উচিত। এরকম ফোন কলে অভ্যস্ত ডক্টর রেডউইন, কারণ এরকম কল তাকে করতে হয় মাঝে মধ্যে। সপ্তাহখানেক আগে পড়ে গিয়ে যে ব্যথা পেয়েছিলেন বৃদ্ধ এডগার রেনার্ড, সেটা থেকে আর সেরে উঠতে পারলেন না। তার মেয়ে শেষ যেবার দেখা গেল তাকে, তারপর তাকে বলতে গেলে বেহুশ হয়ে পড়েছিলেন তিনি। এই কদিন কয়েক ঢোক পানি ছাড়া আর কিছুই খাননি। এই কদিনে জীবন একটু একটু করে বেরিয়ে গেছে তার শরীর থেকে। আরামদায়ক নয় এরকম একটা আসবাবে বসে আছেন আর্থার আর অ্যামিলিয়া। দেখছেন কম্বলের নিচে ধীর লয়ে ওঠানামা করছে বৃদ্ধ লোকটার বুক। বাকিরা কি ভাবছেন বুঝতে পারছে তারা, কিন্তু সেটা মুখ ফুটে বলতে চাইছেন না দুজনের কেউ। স্বামীকে বললেন অ্যামিলিয়া, তুমি ইচ্ছে করলে বাসায় চলে যেতে পারো। না থাক, তোমার সঙ্গে আছি আমি। একটা মুহূর্ত কি যেন ভাবলেন আর্থার। কফি খাবে? খেতে পারলে ভালো হতো। যে ঘরে মুমূর্ষ কোনো মানুষ আছে সেখানে স্বাভাবিক কথোপকথন সম্ভব না। উঠে দাঁড়ালেন আর্থার রেডউইন। এগিয়ে গেলেন করিডরের শেষ প্রান্তের কিচেনেটের দিকে। অ্যামিলিয়া এখন একা। আর ঠিক তখন একটা অপ্রত্যাশিতভাবে হঠাৎ করে মুখ খুললেন এডগার রেনার্ড। মেয়েকে দেখতে পেলেন তিনি, কিন্তু একটু আশ্চর্য হলেন না। হয়তো সম্পূর্ণ গড়গড় হয়ে গেছে তার সময়ের হিসেব। সপ্তাহখানেক আগে যেদিন তিনি দেখা করতে চেয়েছিলেন তার মেয়ের সঙ্গে, এখনো হয়তো সেদিনই রয়ে গেছেন। হয়তো ভাবছেন তার সঙ্গে দেখা করতে এসে এখনো ফিরে যাননি তার মেয়ে। তিনি জিজ্ঞেস করলেন, কথাটা বলেছে ওকে? কাকে কি বলবো আমি বাবা? আর্থারকে ডাকবেন কিনা একবারও ভাবলেন অ্যামেলিয়া, কিন্তু চিন্তাটা বাতিল করে দিলেন তিনি। এখন এমন কিছু করা ঠিক হবে না যার ফলে বিরক্ত হতে পারেন তার মুমূর্ষ বাবা। কাজটা ভালো হয়নি এবং সেটা ওদেরকে জানানো দরকার। ওদের জানানো দরকার আছে। বাবা, আমি কি নার্সকে ডাকবো? না। হঠাৎ রেগে গেলেন এডগার রেনার্ড। তিনি যেন বুঝতে পারছেন আর অল্প একটা মিনিট বাকি আছে তার জীবনে। কাজেই নষ্ট করার মতো সময় নেই একটুও। গত অনেকগুলো বছর ধরে ঘষা কাচের মতো বর্ণহীন হয়ে গেছিল তার চোখ। এবার যেন কোনো জাদুমন্ত্র বলে খানিকটা স্বচ্ছতা দেখা দিল সেখানে। এই ব্যাপার নিয়ে পরে যে কয়েকজনের সঙ্গে কথা বলেছেন ডক্টর রেডউইন, তাদের সবাইকে বলেছেন জীবনের শেষ কয়েকটা মিনিটে ঈশ্বরের পক্ষ থেকে অদ্ভুত কোনো উপহার পেয়েছিলেন তেন তার বাবা। তার সেই স্মৃতিভ্রংশ সমস্যাটা যেন থমকে গিয়েছিল হঠাৎ করে। নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পেয়েছিলেন তিনি। বাচ্চাটা যখন জন্ম নিল, বলছেন এডগার রেনার্ড, তখন সেখানে ছিলাম আমি। নিজের কণ্ঠের ওপর নিয়ন্ত্রণ ফিরে পেয়েছেন তিনি। যা বলছেন জোর দিয়ে বলছেন। লেডি সিনথিয়া পাইয়ের ডেলিভারি করিয়েছিলাম আমি পাই হলে। যথেষ্ট সুন্দরী ছিলেন ওই মহিলা। একজন আর্লের উচ্চ পদমর্যাদা সম্পূর্ণ সম্ভ্রান্ত ইংরেজ ব্যক্তির পদবী। মেয়ে ছিলেন, কিন্তু শারীরিক দিক দিয়ে তিনি ছিলেন দুর্বল। যমজ বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা ছিল না তার। তার জন্য খারাপ লাগছিল আমার তখন। হয়তো বাঁচানো যাবে না তাকে, কিন্তু শেষ পর্যন্ত সেরকম কিছু ঘটেনি। ভালোই ভালো শেষ হয় ডেলিভারিটা। সেদিন 12 মিনিটের ব্যবধানে জন্ম নেয় দুটো বাচ্চা, একটা ছেলে আর একটা মেয়ে। দুজনের স্বাস্থ্যই ভালো, কিন্তু পরে কেউ কিছু টের পাওয়ার আগেই আমার কাছে হাজির হন স্যার মেরিল পাই। মানুষ হিসেবে তিনি খুব ভালো একটা ছিলেন না। সবাই খুব ভয় পেত তাকে, তাদের মধ্যে আমিও ছিলাম, এবং তার জীবনটাও ছিল অসুখী। যা হোক, আমাকে অনেক কথা বললেন তিনি, যার সারমর্ম হচ্ছে মেয়েটা আগে জন্মেছে। আমাদের পরিবারের নিয়ম হচ্ছে যে বাচ্চা আগে জন্মাবে জমিদারি মালিকানা তার কাছেই যাবে। এখন আপনিই বলুন, আমার বেশিরভাগ সম্পত্তির মালিক যদি হয় একটা মেয়ে, তাহলে কেমন হয়? জবাবে কিছু একটা বলতে চাইলাম আমি, কিন্তু আমাকে সেই সুযোগ দিলেন না তিনি।
আমি চাই আমার পরে আমার ছেলের ল্যান্ডওনার হোক। এই জমিদারি আমি পেয়েছিলাম আমার বাবার কাছ থেকে, আর তিনি পেয়েছিলেন তার বাবার কাছ থেকে। সুতরাং আমি চাই না ধারাবাহিকতাটা নষ্ট হয়ে যাক। ছেলেরাই সবসময় জমিদারি করেছে এখানে, এবং আমি চাই তারাই তা করুক। আমার বেশিরভাগ সহায় সম্পত্তির মালিক হয়ে গেছে একটা মেয়ে। ভাবতে গা ঘিনঘিন করছে। যে কারণেই আমি চাই আপনি সবাইকে বলবেন ছেলেটা আগে জন্মেছে, মেয়েটা না। বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন অ্যামিলিয়া। দেখছেন বালিশে মাথা রেখে শুয়ে আছেন তিনি। সাদা চুলগুলো যেন একটা জ্যোতিষচক্র তৈরি করেছে তার মাথার চারপাশে। কিছু একটা বুঝিয়ে বলা আপ্রাণ চেষ্টায় উজ্জ্বল হয়ে উঠেছে চোখ দুটো। তুমি তখন কি করলে বাবা? কি আর করব, মিথ্যা বললাম সবাইকে। স্যার মেরিল ছিলেন সুরুন্নন্য প্রকৃতির। দুর্বল মানুষদের ভয় দেখানো বা অত্যাচার করার জন্য বল প্রয়োগ করতে বাধ্য না তার। আর আমি যদি তার কথা মতো কাজ না করতাম, তাহলে ইচ্ছে করলে আমার জীবনটা হারাম করে দিতে পারতেন তিনি। তাছাড়া তখন আমার বয়স কম। বুকের ভেতরে নীতি বা আদর্শ যতটা না কাজ করে, তার চেয়ে অনেক বেশি কাজ করে নিজের ভবিষ্যৎ চিন্তা। তাই নিজেকে মনে মনে বললাম তখন, পাই পরিবারের জমিদারের উত্তরাধিকারী কে হলো না হলো তাতে আমার কি যায় আসে। সত্য গোপন করায় আমার কোনো লাভ হচ্ছে না, কিন্তু কোনো ক্ষতিও তো হচ্ছে না। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার চোখের কোনা বেয়ে। স্যার ম্যারিল যেভাবে চেয়েছিলেন জন্ম নিবন্ধন ফর্ম সেভাবেই লিখে দিলাম আমি। রাত ৩:৪৮, একটা ছেলে, এবং ভোর ৪টা, একটা মেয়ে। বাবা, এখন বুঝতে পারছি মোটেও উচিত হয়নি কাজটা। আমার সেই লিখিত সাক্ষ্যের কারণে সবকিছু পেয়ে যায় ম্যাগনাস, আর ক্ল্যারিসা বলতে গেলে কিছুই পায়নি। কিছু বললেন না অ্যামেলিয়া, কিছু বলতে পারলেন না আসলে। আমি পরে অনেকবার ভেবেছি সত্যি কথাটা জানিয়ে দিব ক্ল্যারিসা এবং ম্যাগনাসকে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারিনি কখনো। বারবার ভেবেছি আমি বললেই কি আর না বললেই বাকি, কেউ বিশ্বাস করবে না আমার কথা। স্যার মেরিল এবং লেডি সিনথিয়া দুজনই মারা গেছেন বহু বছর আগে। একটুখানি থামলেন এডগার রিনার্ড, দম নিচ্ছেন। কিন্তু কথাটা ভূতের মতো তাড়া করছে আমাকে সারা জীবন। এত বড় একটা মিথ্যা লিখলাম আমি, একজন মানুষকে বঞ্চিত করলাম তার প্রাপ্য সম্পত্তি থেকে। কফি নিয়ে ফিরে এলেন আর্থার রেডউইন। দেখতে পেলেন মারা গেছেন ডক্টর রেনার্ড। আরও দেখলেন তার স্ত্রী বসে আছেন আগের জায়গাতেই। মনে হচ্ছে প্রচণ্ড কোনো মানসিক ধাক্কা খেয়েছেন। স্বাভাবিক, ভাবলেন আর্থার। বাবার মৃত্যুতে মেয়ে ভেঙে পড়তেই পারে। সুপরিচিত প্রতিষ্ঠান লেনার অ্যান্ড ক্রেন থেকে নিজের শেষকৃত্যের জন্য বীমা করেছিলেন ডক্টর রেনার্ড। তাদেরকে খবর দিতে হবে। তবে ওরা হাজির হওয়ার আগ পর্যন্ত ডক্টর রিনার্ডের মৃতদেহ থাকবে অ্যাস্টন হাউস সংলগ্ন একটা চ্যাপেলে। লাশ রাখার ব্যবস্থা আছে সেখানে। কিংস অ্যাবটের যে বাড়িতে থাকতেন তিনি, সেটার কাছেই একটা কবরস্থান আছে। অবসর নেওয়ার পর তার ইচ্ছা ছিল মৃত্যুর পর সেখানেই দাফন করা হবে তাকে। গাড়িতে করে ফেরার সময় বাবার শেষ কথাগুলো বললেন অ্যামেলিয়া তার স্বামীকে। গাড়ি চালাচ্ছেন আর্থার। দেখে মনে হলো প্রচণ্ড একটা মানসিক ধাক্কা খেয়েছেন তিনি ওই কথাগুলো শুনে। ঈশ্বর, তোমার বাবা আবল তাবল বকেননি তো? না, মৃত্যুর আগে মাত্র 5 মিনিটের জন্য সম্পূর্ণ জ্ঞান ফিরে পেয়েছিলেন তিনি। যা বলেছেন তখন বুঝে শুনেই বলেছেন। আমাকে ডাকতে উচিত ছিল তোমার। কিছু যায় আসে না, এখন তো সব জেনেই গেছো তুমি। হ্যাঁ, কিন্তু তখন যদি ডাকতে, সাক্ষী হিসেবে থাকতে পারতাম তোমার সঙ্গে। কথাটা ভেবে দেখলেন ডক্টর রেডউইন। মাথা ঝাঁকালেন। কি করবেন এখন? জবাব দিলেন না ডক্টর রেডউইন। চলন্ত গাড়ি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন। দেখছেন একটু একটু করে পিছিয়ে পড়ছে বাঁধ ভ্যালিটা। এখানে সেখানে চড়ে বেড়াচ্ছে অনেকগুলো গরু। কোনোটা আবার ওই রেল লাইনে ছাড়িয়ে চলে গেছে আরো দূরে। কোমল হয়ে এসেছে শেষ বিকেলের রোদ। ছায়া ছায়া অন্ধকারে ঢাকা পড়ে যাচ্ছে দিগন্তের পাহাড়গুলো। তিনি বললেন, জানি না, বাবা যদি কথাগুলো না বলতো আমাকে, তাহলে ভালো হতো মনে হয়। একটা অপরাধের কথা এতদিন গোপন রেখেছিলেন তিনি, এবার সেটা আমার হয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলবেন। কথাগুলো কাউকে না কাউকে বলতে হবে। তাতে কোনো লাভ হবে কিনা জানি না। বাবা যখন বলেছেন কথাগুলো, তখন তুমি যেহেতু উপস্থিত ছিলে না সেখানে, তোমাকে সাক্ষী হিসেবে উপস্থাপন করা যাবে না। ওই গোয়েন্দার লোকটাকে বললে কেমন হয়? মিস্টার পান্ট? ঠিক আছে, বলবো তাকে। ক্ল্যারিসা পাইকেও বুকি বলবে?
কি মনে হয় তোমার, বলা উচিত? জানি না। গ্রামে পৌঁছে গেলেন তারা। প্রথমে ফায়ার স্টেশন, তারপর কুইন্স আর্মস পেছনে ফেলে এগিয়ে চলেছে তাদের গাড়ি। একই চিন্তা কাজ করছে তাদের মনে, অথচ দুজনে কেউই টের পাচ্ছে না সেটা। ক্ল্যারিসা পায় যদি ইতিমধ্যে জেনে গিয়ে থাকেন সবকিছু। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন অ্যান্টনি হরোউইটসের লেখা ম্যাকপাই মার্ডার্স। আজ ছিল এর ৮ম পর্ব। আমাদের চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন আপনারা যারা শুনছেন। আমাদের গল্প পাঠ ভালো লাগলে সবার সাথে শেয়ারও করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। ধন্যবাদ।